আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোদের আমি বই থেকে পড়তে বলেছিলাম, আবহবিকার। আচ্ছা, প্রথমেই আবহবিকার শব্দটা কোথা থেকে এসছে একটু জেনে নেওয়া যাক। আবহবিকারের ইংরাজি প্রতিশব্দ ওয়েদারিং, কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে শব্দটা ওয়েদার থেকে এসছে। ওয়েদার থেকে ওয়েদারিং শব্দটা এসছে। শব্দটা প্রথম প্রবক্তা বা প্রথম ব্যবহার করেছিলেন শব্দটাকে জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট একজন জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ। ইনি প্রথম আবহবিকার শব্দটা ব্যবহার করেন, সেটা পর্যায়ন বোঝাতে গিয়ে। তোরা এর আগে গ্রেড বা পর্যায়ন পড়েছিলি। গ্রেড শব্দটাও জি.কে. গিলবার্টের প্রথম প্রয়োগ করেছিলেন জি.কে. গিলবার্ট। আবহবিকার বা ওয়েদারিং শব্দটাও প্রথম প্রয়োগ করেছিলেন জি.কে. গিলবার্ট। বাংলাতে আবহবিকার শব্দটাকে এভাবে ভাঙা হয়, আবহ প্লাস বিকার। আবহ বলতে এখানে আবহাওয়ার উপাদানগুলোকে বোঝানো হয়েছে, আর বিকার বলতে আবহাওয়ার এই উপাদানগুলোর প্রভাবে শিলাস্তরের যে বিকৃতি হয়, শিলাস্তরের যে পরিবর্তন হয়, সেটাকে বোঝানো হয়েছে। ওজন্য আবহাওয়ার বিভিন্ন উপাদান বলতে আমরা উষ্ণতা, আর্দ্রতা, মূলত আবহাওয়ার উপাদান কি? মূলত আবহাওয়ার উপাদান 6টা। উষ্ণতা মানে বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা এবং অধক্ষেপণ। অধক্ষেপণের মধ্যে কিন্তু 5টা জিনিস আছে, এটা তোরা আগে পড়ে এসছিস ক্লাস 8-এ। বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, তুষারপাত, শিলাবৃষ্টি, এই 5টা জিনিস অধক্ষেপণের মধ্যে পড়ে। অতএব আমরা যখন অধক্ষেপণ বলছি তখন তার মধ্যে কিন্তু আর্দ্রতা, বৃষ্টিপাত এগুলো সব অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে কী কী লাগছে? বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এবং অধক্ষেপণ। আবহাওয়ার এই উপাদানগুলির মধ্যে কিছু উপাদান, সবগুলো নয়, কিছু উপাদান বিভিন্ন কাজকর্মের মাধ্যমে শিলাস্তরকে বিকৃতি, শিলাস্তরের পরিবর্তন ঘটায় বিভিন্নভাবে। সেটা ভাঙনের মাধ্যমে হতে পারে, সেটা বিভিন্ন বিয়োজনের মাধ্যমে, রাসায়নিক প্রক্রিয়া হতে পারে, বিভিন্ন প্রক্রিয়া, যান্ত্রিক, রাসায়নিক বিভিন্ন প্রক্রিয়া হতে পারে, শিলাস্তরের বিয়োজন ঘটায়, পরিবর্তন ঘটায়। সেজন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় আবহবিকার। ওকে, নেক্সট হচ্ছে আবহবিকারের আরেকটা নাম হলো বিচূর্ণী ভবন। কেন বিচূর্ণী ভবন? বিচূর্ণী ভবন কথাটার মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। কোনো একটা শিলা বা কোনো দ্রব্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে আমরা বিচূর্ণী ভবন বলি। এখন বিচূর্ণী ভবন বলা হয় কেন? কারণ আবহবিকারের মাধ্যমে, প্রধানত যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেজন্য বলা হয় বিচূর্ণী ভবন। আবহবিকার ব্যাপারটা এতটাই মজার, যেমন ধর আমরা হাতুড়ি নিয়ে কোনো একটা মার্বেলের মেঝেতে প্রচণ্ড জোরে আঘাত করে মেঝেটা ফাটিয়ে ফেললাম, এটাও কিন্তু আবহবিকার। এটা মানুষের দ্বারা ঘটলো, জীবদেহের দ্বারা ঘটলো, সেই জন্য জৈবিক আবহবিকার, বা কারোর কারোর মতে মানুষ যান্ত্রিকভাবে এই আবহবিকারটা ঘটালো, কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, এক্ষেত্রে যান্ত্রিকভাবে আঘাত করে করা হয়েছে। সেজন্য অনেকে বলে এটাকে জৈব যান্ত্রিক আবহবিকার। জীবদেহের দ্বারা ঘটেছে যান্ত্রিক আবহবিকার, জৈব যান্ত্রিক। পরে আমরা আলোচনা করব এগুলো নিয়ে। তা মূলত মানে যে কোনোভাবে যদি যান্ত্রিক উপায়ে শিলার আবহবিকার ঘটে, সেক্ষেত্রে আমরা প্রধানত বিচূর্ণী ভবন বা চূর্ণ বিচূর্ণ হওয়া ব্যাপারটাই দেখতে পাই, সেজন্য আবহবিকারের আরেকটা নাম বিচূর্ণী ভবন। নেক্সট হচ্ছে আবহবিকারের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য দেখা যায় আবহবিকারে? আবহবিকারের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেটা পাওয়া যায় যে আবহবিকারের ফলে কোনো একটা জায়গার শিলা হয়তো ভেঙে গেল, এবার ভেঙে গিয়ে আবহবিকার যদি হয় তাহলে শিলাস্তরটা কিন্তু ওখানেই থাকবে। এরকম না জায়গাটা ভেঙে গেল মানে অন্য জায়গায় চলে গেল। আবহবিকার শুধু শিলাস্তরটাকে ভেঙে দেয়, পরে ওই ভাঙা শিলার খণ্ডগুলো অপসারণ হওয়াটার নাম হচ্ছে ক্ষয়ীভবন। অপসারণ হওয়াটার নাম, সেটা কিন্তু আবহবিকার নয়। তার মানে আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত নয়। নেক্সট, আবহবিকার একটা স্থিতিশীল প্রক্রিয়া, যে জায়গায় হচ্ছে সেই জায়গাতেই থেকে যাচ্ছে, তার মানে আবহবিকার একটা স্থিতিশীল প্রক্রিয়া। নেক্সট, আর কি বৈশিষ্ট্য দেখা যায়? আর বৈশিষ্ট্য, আবহবিকার কোনো একটা নতুন ভূমিরূপ গঠন করে। মানে কোনো একটা জায়গায় ধর নতুন একটা আবহবিকার ঘটলো, তার মানে ওই অঞ্চলে শিলাস্তরটা অপসারিত হয়ে গেলে ভূমির যে ঢাল, যে ভূমির প্রকৃতি, ভূমির যে অবয়ব,
যে টাইপের ভূমিটা রয়েছে সেই টাইপ থেকে অন্য একটা টাইপে ভূমি আমরা দেখতে পাই। তার জন্য আবহবিকার গঠনগত একটা প্রক্রিয়া এবং নতুন ভূমিরূপের গঠন করে। আবহবিকারের মাধ্যমে কোনো ভূমিরূপের পরিবর্তন খুব ধীরে ধীরে হয়, কারণ কোনো একটা শিলা উষ্ণতার প্রভাবে ভাঙছে, মানে কেউ তাকে আঘাত করছে না, অতএব স্বাভাবিকভাবে এটা খুব ধীরে ধীরে হয়। ওর জন্য আবহবিকার খুব ধীর গতির প্রক্রিয়া, খুব স্লো প্রসেস বাট স্টেডি প্রসেস। আবহবিকার কিন্তু ঘটতেই থাকে প্রতিদিন একভাবে। শিলার পরিবর্তন হতে 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 মানে শিলাটার মধ্যে বিভিন্ন পীড়ন তৈরি হতে হতে, পীড়নের ব্যাপারটা আমি পরে আসছি আরও, পীড়ন তৈরি হতে হতে একসময় গিয়ে ভেঙে যায়। সেই জন্য এটা একটা খুব ধীর গতির একটা প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, পীড়ন ঘটনাটা একটু বলে দিই। শিলার পীড়ন ইংলিশটা খুব সুন্দর। শিলার পীড়ন ইংলিশ হচ্ছে রক টেনশন। যেরকম তোরা স্টুডেন্টরা বিভিন্ন পড়াশোনা না করে বাবা মা গার্জেনদের টেনশন দিস, বাবা মা এবং গার্জেনরা রেগে যায়, শাস্তি দেয়, মারধর করে, তা এটা হচ্ছে মেন্টাল টেনশন তোরা যেটা দিস। কিন্তু শিলার ক্ষেত্রে কি হয়, দিনের বেলা প্রচণ্ড উষ্ণতার জন্য শিলা একভাবে প্রসারিত হয়, রাত্রিবেলা শীতলতার জন্য, রাত্রিবেলা যখন শীতল হয় বায়ুমণ্ডল এবং ভূমিভাগ, তখন শিলা শীতলতা শৈত্যের জন্য সংকুচিত হয়। এই প্রসারণ সংকোচনের পার্থক্যে শিলার মধ্যে কি হয়, একটা শিলার বিভিন্ন স্তরের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়, তখন আর দুজনে একসঙ্গে থাকতে পারে না। যেমন ঝগড়া হলে কিছুক্ষণের জন্য মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়, রাগ হয় যার সঙ্গে ঝগড়া হয়েছে, সেরকম। তা এরকম রক টেনশন যখন একটা মাত্রা পেরিয়ে যায় তখন তারা আর আলাদা একসঙ্গে থাকতে পারে না, বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। আমরা পরে পরে যখন উদাহরণগুলো দেখবো বা বিভিন্ন ঘটনাগুলো দেখবো আরও পরিষ্কার হবে। মূলত এই ঘটনাটা হচ্ছে পীড়ন। এরকম পীড়ন একদিনে তৈরি হতে পারে না, বিভিন্ন দিন প্রসারণ সংকোচনের পার্থক্য ঘটতে 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 একসময় পীড়নটা একটা মাত্রা অতিক্রম করলো, যেই ওই শিলাটা, মানে এক একটা শিলার এক একটা পীড়ন ক্ষমতা আছে। গ্রানাইট যেমন কঠিন শিলা, ওর পীড়ন ক্ষমতা বেশি। বেলে পাথর যেমন পাললিক শিলা, ওর পীড়ন ক্ষমতা একটু কম। এবার এরকমভাবে যে পীড়ন ক্ষমতা, যে শিলার যেরকম পীড়ন ক্ষমতা, সেটা অতিক্রম করে গেলে শিলাস্তরটা ভেঙে যায় এবং ওই বিচূর্ণীভূত হয় এবং আবহবিকার ঘটায়। কার্যকরী আবহাওয়াগত উপাদানগুলো কি কি? মূলত কার্যকরী উপাদান হচ্ছে মূল, সবচেয়ে প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে উষ্ণতা। যেটার উষ্ণতা এবং শৈত্যতা দুটোই, মানে উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস, যে কোনোভাবে দৈনিক উষ্ণতার যে হ্রাস বৃদ্ধি, সেটার মাধ্যমে শিলার মূলত আবহবিকার ঘটে। এছাড়া বৃষ্টিপাতের মাধ্যমে ঘটতে পারে, আর্দ্রতার মাধ্যমে ঘটতে পারে। এগুলো মূলত আবহাওয়াগত উপাদান। নেক্সট হচ্ছে শিলার কোনো একটা আবহবিকার কোনো একটা অঞ্চলে হলে আবহবিকারগুলোর নিয়ন্ত্রক কী, কোন কোন বিষয়গুলো আবহবিকারকে নিয়ন্ত্রণ করতে পারে কোনো একটা অঞ্চলে। এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি নিয়ন্ত্রকগুলোকে। প্রথম হচ্ছে শিলাতাত্ত্বিক, মানে শিলার ভিত্তিতে বা শিলার প্রকৃতিগত কী পার্থক্যের জন্য নিয়ন্ত্রিত হয় আবহবিকার। প্রথম হচ্ছে শিলাটা কী প্রকৃতির, আগ্নেয় শিলা, পাললিক শিলা না রূপান্তরিত শিলা, এটার ওপর নির্ভর করবে। তার একটা কারণ, যদি আগ্নেয় শিলা হয় কাঠিন্য অনেক বেশি হবে, ফলে সেটার আবহবিকার হতে বেশি সময় লাগবে। পাললিক শিলা হলে কম সময় লাগবে, রূপান্তরিত শিলা হলে মোটামুটি বেশি বা কম বিভিন্ন রকম সময় লাগতে পারে। কি শিলা থেকে রূপান্তরিত হয়েছে তার উপর নির্ভর করে। এছাড়া শিলার প্রকৃতি ছাড়া আরও একটা শিলাতাত্ত্বিক নিয়ন্ত্রক হচ্ছে শিলার গঠন। শিলার গঠন বলতে শিলার মধ্যে কতখানি ফাটল রয়েছে, কতখানি জল প্রবেশ করতে পারছে ওই শিলার মধ্যে দিয়ে, স্তরায়ন রয়েছে নাকি। স্তরায়ন রইলে স্তরায়ন তলগুলো একটুখানি ভঙ্গুর প্রকৃতির হয়, ফলে একটু চাপ পড়লেই ভেঙে যায়, ফলে স্তরায়ন রয়েছে নাকি, এটা মানে শিলার গঠনগত কী ব্যাপার রয়েছে সেটা নির্ভর করছে, তার উপর আবহবিকার কী প্রকৃতির হবে। আরেকটা বড় জিনিসের উপর নির্ভর করে শিলাটা কোন খনিজ দ্বারা গঠিত। যেমন আমরা জানি কোয়ার্টজ খুব কঠিন খনিজ, তোরা পড়েছিলি মোহ স্কেলে খনিজে কাঠিন্যের পরিমাণ মাপা হয়। হিরে হচ্ছে 10 মোহর হীরের মোহ স্কেল, এর জন্য সবচেয়ে কঠিন খনিজের মধ্যে ধরা হয়। অন্যদিকে ট্যাল্ক, মানে যেটা থেকে ট্যালকম বা পাউডার তৈরি হয়, এটা হচ্ছে সবচেয়ে নরম খনিজ, যার মোহ স্কেলে পরিমাণ হচ্ছে, সূচক হচ্ছে 1।
তাহলে শিলামধ্যস্থ খনিজগুলো কীরকম তার উপর ডিপেন্ড করবে, কোয়ার্টজ নাকি ফেল্ডস্পার নাকি মাইকা বা অভ্র, এগুলোর ওপর ডিপেন্ড করবে যে কতখানি আবহবিকার ঘটবে। নেক্সট হচ্ছে ভূপ্রাকৃতিক প্রভাবক। ভূপ্রাকৃতিক প্রভাবক বলতে ভূমির বন্ধুরতা বা ঢালের উপর ডিপেন্ড করে, মানে ভূমিটা কি তরঙ্গায়িত প্রকৃতির না সমতল নাকি ভূমির পার্বত্য ঢাল রয়েছে, এগুলোর উপর ডিপেন্ড করবে। কারণ কি পার্বত্য ঢাল বা সমতল বা মালভূমি অঞ্চলে তরঙ্গায়িত ভূমির উপর বিভিন্নভাবে সূর্যরশ্মি পড়ে, ওর জন্য এটার উপর ডিপেন্ড করবে কিভাবে আবহবিকার ঘটবে। এছাড়া জলবায়ুগত যে 2-3টে জিনিসের ওপর নির্ভর করে তাদের আমরা বলেইছি, সেগুলো উষ্ণতা, আর্দ্রতা, কোনো কোনো ক্ষেত্রে তুষারপাত, এগুলোর ওপর ডিপেন্ড করে। উদ্ভিদ প্রাণী জগতের মাধ্যমে আবহবিকার ঘটে, যেমন আমি মানুষের একটা উদাহরণ দিলাম। এছাড়া উদ্ভিদ যেমন গাছের শিকড় বিভিন্ন পুরনো বাড়ির দেওয়ালকে আমরা ফাটিয়ে দিতে দেখি, এটাও এক ধরনের আবহবিকার। আবার ধর বিভিন্ন মৃদভেদী প্রাণী যেমন শিয়াল, যেমন মেঠো ইঁদুর, এরা মাটিতে গর্ত করে বসবাস করে, ফলে নিচের মাটিকে ওপরে নিয়ে আসে। এবার মাটির মধ্যে তো খনিজ থাকে, শিলা বা খনিজের বিচূর্ণী ভবন বা উপর নিচ করা হলেই তাকে আবহবিকার বলা যায়, সেই জন্য এগুলোকেও আবহবিকার বলা হয়। কিন্তু এগুলো জীবদেহের দ্বারা ঘটে, প্রাণী বা উদ্ভিদ। আরেকটা বড় নিয়ন্ত্রক এবং প্রধান নিয়ন্ত্রকের মধ্যে পড়ে, সেটা হচ্ছে সময়। সময় ছাড়া কিন্তু আবহবিকার সম্ভব না, কারণ আগেই বলেছি আবহবিকার ধীর গতির প্রক্রিয়া। অতএব যে কোনো জায়গার যে কোনো আবহবিকার হতে গেলে, বিস্তৃত অঞ্চলে একটা আবহবিকার হতে গেলে সময় অবশ্যই প্রয়োজন এবং একটা নির্দিষ্ট সময় প্রয়োজন, নাহলে আবহবিকার সম্ভব নয়। এই গেল আবহবিকারের মূল আলোচনা। এরপর আনুষঙ্গিক যে 2-3টে বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয় এবং নগ্নিভবন। এর মধ্যে প্রথম হচ্ছে ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়। আমি দুটো একসঙ্গেই বলছি। ক্ষয়ীভবন মানে এই যে আবহবিকার হলো, আবহবিকারের ফলে তো ওই অঞ্চলে পদার্থগুলো থেকে গেল, ফলে পদার্থগুলো তো বাহিত হতে হবে কোনোভাবে। কি হবে? যে অঞ্চলে আবহবিকার হলো ওই অঞ্চলে আবহবিকারের পর পদার্থগুলো আলগা হয়ে পড়ে আছে শিলাস্তর থেকে। এখন সেই পদার্থগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন ধর বায়ু, জল, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এই যে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এই প্রাকৃতিক শক্তিগুলো যাদের মূল উৎস সূর্য, এই প্রাকৃতিক শক্তিগুলোর ক্ষয় ক্ষমতাও রয়েছে, বহন ক্ষমতাও রয়েছে, সঞ্চয় ক্ষমতাও রয়েছে। এর জন্য এরা বিভিন্ন ভূমিরূপ তৈরি করে। সেজন্য এই প্রাকৃতিক শক্তিগুলোর মাধ্যমে বাহিত হলে, যদি এই যে আবহবিকারের ফলে যে পদার্থগুলো ভেঙে পড়ে আছে কোনো শিলার ওপর, সেগুলো যদি এরকম কোনো প্রাকৃতিক শক্তির মাধ্যমে বাহিত হয়, তাহলে সেটা ক্ষয়ীভবন। আর যদি এই প্রাকৃতিক শক্তিগুলো ছাড়া শুধুমাত্র অভিকর্ষ বলের জন্য বাহিত হয়, মানে পর্বত ঢাল রয়েছে এবং সেখানে বহন হচ্ছে, তাহলে সেটা কিন্তু পুঞ্জিত ক্ষয়। তার মানে যে কোনো মাধ্যমের হোক, আবহবিকারজাত পদার্থের অপসারণ যে কোনো মাধ্যমে হলে সেটাকে ক্ষয়ীভবন বলা হয়। শুধুমাত্র যদি অভিকর্ষ বলের মাধ্যমে হয় তাহলে সেটাকে পুঞ্জিত ক্ষয় বলা হবে। এখন ক্ষয়ীভবনের ক্ষেত্রে সাহায্যকারী শক্তি, যেটা আমরা বললাম যে প্রধানত 5টা সাহায্যকারী শক্তি: নদী বা নদীর প্রবাহ, বায়ুর প্রবাহ, হিমবাহ এমনি প্রবাহিত হয়, এছাড়া সমুদ্র তরঙ্গ, ভৌমজলের প্রবাহ, এগুলোর মাধ্যমে ক্ষয়ীভবন ঘটতে পারে। ক্ষয়ীভবনের দরুন ধর কোনো একটা অঞ্চল আবহবিকার হলো, তারপরে সেই অঞ্চলে আবহবিকারজাত পদার্থ অপসারিত হলো, যেরকম এই ডায়াগ্রামটায় দেখানো হয়েছে। এখানে প্রথমে উচ্চভূমি ছিল, উচ্চভূমির ওপর ক্ষয়ীভবন হয়েছে, এই ক্ষয়ীভূত অংশটা অপসারিত হয়ে যেতে এরকম একটা ভূমিরূপ পাওয়া গেছে। এই ক্ষয়ীভূত অংশটার যে অপসারণ হলো, এই ভূমিরূপটা পাওয়া গেল। এরপরে আবার ক্ষয়ীভবন হবে, ভূমিরূপটা নিচু হবে, এবং কতখানি ক্ষয়ীভবন হবে, এরকম ক্ষয় হতে হতে যদি ক্ষয় হতেই থাকে তাহলে তো সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যাবে, সমুদ্রের জল সেই জায়গায় চলে আসবে, তাহলে পুরো জায়গাটাই, পৃথিবীর সব জায়গায় জলভাগ হয়ে যাবে। এ তো সম্ভব না। তাহলে একটা নির্দিষ্ট ক্ষয় সীমা রয়েছে, যার নিচে আবহবিকারও আর সম্ভব নয়, ক্ষয়ীভবনও সম্ভব নয়। কারণ আবহবিকার না হলে ক্ষয়ীভবনও সম্ভব নয়। আবার দেখ, কোনো একটা অঞ্চলে, যেমন এই অঞ্চলটায় প্রথমে ছিল, এখানে আবহবিকার হয়েছে, ফলে এই অংশগুলো ক্ষয়ীভবনের জন্য এই অংশগুলো তৈরি হয়েছে, যারা ক্ষয়ীভূত হয়ে বেরিয়ে যাবে এবং বেরিয়ে গেছে, এটা তৈরি হয়েছে। তাহলে দেখ, এই অংশটা ভেঙেছে বলে এটা ক্ষয়ীভবন হতে পারছে, তার মানে আবহবিকারের ওপর ক্ষয়ীভবন নির্ভরশীল। আবার
এই ক্ষয়ীভবনটা হচ্ছে বলে পরের এই অংশটা আবহবিকার প্রাপ্ত হতে পারছে, এর ওপরের অংশটা। তার মানে আবার ক্ষয়ীভবনের উপরও কিন্তু আবহবিকার নির্ভরশীল। মানে আবহবিকারের জন্য ক্ষয়ীভবন ঘটে, আবার ক্ষয়ীভবন ঘটলে পরের অংশটা আবহবিকার প্রাপ্ত হতে পারে। তার মানে দেখ, উভয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, এই নির্ভরশীলতা একটা সম্পর্ক। আচ্ছা, তোদের যে আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য আছে তার মধ্যে নির্ভরশীলতার অংশটাকে একটুখানি বাদ দিয়ে দিস। নির্ভরশীলতা অংশটা অ্যাকচুয়ালি তুলনার মধ্যে বা সাদৃশ্যের মধ্যে দেখা যায়, উভয়ই কিন্তু উভয়ের প্রতি নির্ভরশীল। এটাই মূলত আবহবিকার ক্ষয়ীভবনের সম্পর্ক। এখন এটা হতে হতে একটা নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত এই ক্ষয়ীভবনটা কাজ করে। এই সীমাটাকেই আমরা বলি ক্ষয় সীমা। কোনো ভূমিরূপ যদি ক্ষয় সীমায় পৌঁছে যায় তাহলে তার ওপর আর আবহবিকারও ঘটে না এবং ক্ষয়ীভবনও ঘটে না। যেরকম ক্লাস 9-এর জাস্ট আগের চ্যাপ্টারে তোরা মোনাড নক করেছিলি যে সমপ্রায় ভূমিতে মোনাড নক তৈরি হয়। এবার মোনাড নক কেন তৈরি হয়েছে? ওর পর আর ক্ষয় ঘটছে না, ওটা শেষ সীমায় চলে গেছে। ওপরে যে মানে সব অংশগুলো তার সমান হতে পারে না, যে অংশগুলো একটু বেশি উঁচু রয়েছে সেগুলো মোনাড নক বলছি, আর যেগুলো মোটামুটি সমান হয়ে গেছে ভূমিরূপটাকে আমরা সমপ্রায় ভূমি বলছি। তাই এরকম প্রত্যেক ভূমিরূপেরই একটা নির্দিষ্ট ক্ষয় সীমা রয়েছে। সেই ক্ষয় সীমাটাকে বলা হয় বেস লেভেল অফ ইরোশন, সর্বনিম্ন ক্ষয় সীমা, যেটা মানে যার নিচে কোনো ভূমিরূপ যেতেই পারে না সাধারণত। সেই ক্ষয় সীমাটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটার উচ্চতা পর্যন্ত। যদিও 10 মিটারের নিচেও কিন্তু সমভূমি তৈরি হয়, কিন্তু 10 মিটার উচ্চতা পর্যন্ত যে কোনো ছোট ভূমিরূপের ক্ষয়সীমা। বায়ু, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এরা যা যা ভূমিরূপ তৈরি করে, যেমন নদীর ভূমিরূপ 7-এ পড়েছিস, প্লাবন সমভূমি, অশ্বক্ষুর আকৃতি হ্রদ, এরকম তারা যা যা ভূমিরূপ তৈরি করে সবই কিন্তু ক্ষয়সীমার উপরে করে। কিছু এক্সেপশনাল ল্যান্ডফর্ম আছে, যেমন হিমবাহ একটা ভূমিরূপ তৈরি করে যার নাম হচ্ছে ফিয়র্ড, যেটা ক্ষয়সীমার নিচে হয়, কিন্তু সেগুলো ব্যতিক্রম। এরকম ব্যতিক্রমী 2-3টে ভূমিরূপ আছে, বাকি কোনো ভূমিরূপ কিন্তু নেই, সবই ক্ষয়সীমার উপরে শেষ হয়ে যায়। এখন এই ক্ষয়সীমার যে ধারণাটা বেস লেভেল অফ ইরোশনের, এর ধারণাটা প্রথম কে দেন? এর ধারণাটা প্রথম দেন J.W. পাওয়েল বা পাওয়েল, J ফুলস্টপ W ফুলস্টপ POWELL, পাওয়েল। হ্যাঁ, J.W. পাওয়েল প্রথম ক্ষয়সীমার ধারণা দেন। আচ্ছা, এবার আমি পুঞ্জিত ক্ষয়টা সম্বন্ধে বলি। পুঞ্জিত ক্ষয়ের মূল শক্তিটা তোরা পেয়ে গেছিস। তার মানে সাহায্যকারী শক্তির মধ্যে প্রত্যক্ষ শক্তি হচ্ছে অভিকর্ষ বল। পরোক্ষ শক্তিটা কি? পরোক্ষ শক্তিটা হচ্ছে জল, বায়ু, বরফ। এখন একটু হয়তো কনফিউশন হলো যে বললাম যে শুধুমাত্র অভিকর্ষ বলের প্রভাবে পুঞ্জিত ক্ষয় ঘটে, আবার বলছি পরোক্ষ শক্তি জল, বায়ু, বরফ। ব্যাপারটা কীরকম? ধর কোনো একটা পর্বত ঢালে ক্ষয়ীভূত পদার্থগুলো জলের প্রবাহের মাধ্যমে নিচে নেমে আসছে, ক্ষয়ীভবন, কারণ একটা জলধারা ওকে নিচে নিয়ে আসছে। আর ধর পর্বত ঢালটা আগের দিন বৃষ্টিপাতের দরুন কিছুটা ভিজে রয়েছে, ফলে কি হচ্ছে যে পদার্থগুলোর গতিশীলতা বেড়ে গেছে, স্লাইডিং ফোর্সটা বেশি হয়ে গেছে, এবং সেজন্য অভিকর্ষ বলের মাধ্যমেই নামছে, কিন্তু গতিবেগটা কিছুটা বেশি নর্মাল সময়ের থেকে। তার মানে দেখ, এগুলো কিন্তু সাহায্যকারী, পরোক্ষ সাহায্যকারী শক্তি। আবার ধর বরফের উপস্থিতি থাকলে কিংবা কিছুটা বায়ুপ্রবাহ যদি দেখা যায় ওই ঢাল বরাবর, তাহলে দেখা যায় অভিকর্ষ বল কাজ করলেও পদার্থগুলো একটু তাড়াতাড়ি নেমে আসে। এর জন্য এদের সাহায্যকারী শক্তি বলা হয়েছে। কিন্তু জল যদি প্রত্যক্ষভাবে সাহায্য করে, কোনো জলধারার মাধ্যমে নেমে আসে, বা বায়ু যদি প্রত্যক্ষভাবে সাহায্য করে, কিংবা হিমবাহ যদি প্রত্যক্ষভাবে সাহায্য করে, তাহলে কিন্তু আমরা তাকে পুঞ্জিত ক্ষয় বলতে পারবো না। যদি এদের উপস্থিতি সামান্য একটা পজিটিভ ফোর্স দেয় পুঞ্জিত ক্ষয়কে বা অভিকর্ষ বলটাকে, তখন আমরা তাকে পুঞ্জিত ক্ষয়ের পরোক্ষ সাহায্যকারী শক্তি বলতে পারি। আচ্ছা, এমনিতে ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয়ের মোটামুটি ফলাফলটা একই। কোনো একটা জায়গাকে উন্মুক্ত করে দেয়, কোনো একটা জায়গার যে আবহবিকারজাত পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকে উন্মুক্ত করে দেয়। ফলে কি ঘটে? ফলে ডেনুডেশন ঘটে। ডেনুডেশন মানে নগ্নীভবন। এটা ল্যাটিন ওয়ার্ড ডেনুডেয়ার থেকে এসছে, যার অর্থ হচ্ছে টু বেয়ার, অনাবৃত হওয়া। কোনো একটা অংশ অনাবৃত হলে তাকে আমরা ডেনুডেশন বলি। ওর জন্য এটার মূলত ডেনুডেশনের ক্ষেত্রে বা নগ্নীভবনের ক্ষেত্রে মূলত নিয়ন্ত্রকগুলো কিন্তু একটু অন্যরকম, মানে এর আলাদা কোনো নিয়ন্ত্রক হয় না। আবহবিকার এবং ক্ষয়ীভবনের যে নিয়ন্ত্রকগুলো, সেগুলো যদি বেশি মাত্রায় থাকে তাহলে নগ্নীভবনের হার বৃদ্ধি পায়। যেমন ধর কোনো অংশ দ্রুত আবহবিকার প্রাপ্ত হয়, দ্রুত ক্ষয়ীভূত হয়, তাহলে দ্রুত নগ্নীভূত হবে।
এই ব্যাপারটার জন্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রক কিন্তু পুরোটাই আবহবিকার এবং ক্ষয়ীভবনের উপাদানের ওপর নিয়ন্ত্রিত, যেটা আগে আলোচনা করা হয়েছে। এখন একটা সহজ সূত্রের মাধ্যমে এটা ব্যাখ্যা করা হয় যে আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিতক্ষয়, মানে এই তিনটে জিনিস হলে তাহলে কোনো অংশ লগ্নীভূত হচ্ছে। এই হচ্ছে সহজ ব্যাখ্যা। এগুলো 2 নম্বর করে টিকা আসে। আর আবহবিকার ক্ষয়ীভবন বা ক্ষয়ীভবন পুঞ্জিতক্ষয়ের কিন্তু কিছু পার্থক্য আসে, যেটা আমরা জাস্ট একটু পরে আলোচনা করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আবহবিকার ক্ষয়ীভবনের সম্পর্ক। আগেই বলেছি, এটা আর আমি আলোচনা করছি না। তারপর আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্যের মধ্যে প্রথম হচ্ছে উপাদান বা নিয়ন্ত্রক, মানে কোন কোন বিষয়গুলো আবহবিকার ক্ষয়ীভবনকে নিয়ন্ত্রণ করছে আলোচনা হয়েছে। আবহবিকারের নিয়ন্ত্রক হচ্ছে আবহাওয়াগত উপাদান, আর ক্ষয়ীভবনের নিয়ন্ত্রক হচ্ছে প্রাকৃতিক বহির্জাত শক্তি, মানে নদী, বায়ু, হিমবাহ এগুলো। আচ্ছা, প্রক্রিয়ার হার কীরকম? আবহবিকারের ক্ষেত্রে ধীর গতিতে হবে প্রক্রিয়াগুলো, ক্ষয়ীভবনের ক্ষেত্রে দ্রুত গতিতে হবে, এবং গতিটা নির্ভর করবে যে বহির্জাত শক্তিটা কাজ করছে তার গতির ওপর, কোনো কোনো ক্ষেত্রে ভূমির ঢালের ওপর। স্থায়িত্ব বা গতিশীলতা, যেটাই আবহবিকার একটা স্থিতিশীল প্রক্রিয়া, কিন্তু ক্ষয়ীভবন গতিশীল প্রক্রিয়া। গাঠনিকতার দিক থেকে আমরা দেখতে পাই আবহবিকার কোনো ভূমিরূপ গঠন করতে পারে, কিন্তু ক্ষয়ীভবন যেহেতু অপসারণ ঘটায়, মূলত অপসারণযুক্ত, সেজন্য কোনো ভূমিরূপ গঠন করতে পারে না। অপসারণ বলার কিছু নেই, জানিস। উন্মুক্ততা ব্যাপারটা হচ্ছে আবহবিকারের ফলে কোনো স্থান উন্মুক্ত হতে পারে না, কিন্তু ওই স্থানেই থেকে যায়। ক্ষয়ীভবনের ফলে কি হয়? উন্মুক্ত হতে পারে। পুঞ্জিতক্ষয়ের ক্ষেত্রে আবহবিকার পুঞ্জিতক্ষয়, আমি ক্ষয়ীভবন পুঞ্জিতক্ষয় বলছি না, কিন্তু আবহবিকারের সঙ্গে যদি পুঞ্জিতক্ষয় তোদের পার্থক্য দেয়, একদম ক্ষয়ীভবনের মতোই পার্থক্য, সব একই হবে, শুধু নিয়ন্ত্রকটা আলাদা হবে, উপাদানটা আলাদা হবে। বাকি উপাদান নিয়ন্ত্রক মানে কিসের মাধ্যমে ঘটছে এই মাধ্যমটা, যেমন ক্ষয়ীভবনের ক্ষেত্রে ওটা প্রাকৃতিক শক্তি লিখছিলাম, পুঞ্জিতক্ষয়ের ক্ষেত্রে অভিকর্ষ বল হবে। বাকি সব পয়েন্ট একই রকম হবে। আচ্ছা, ক্ষয়ীভবন পুঞ্জিতক্ষয়ের পার্থক্যের ক্ষেত্রে কি? মূলত ক্ষয়ীভূত উপাদানগুলোর পরিমাণ কি? ক্ষয়ীভবনের ক্ষেত্রে কিন্তু ধর জল, মানে নদীর জল বা বায়ু প্রবাহ, এদের মাধ্যমে প্রবাহিত হচ্ছে, তো পরিবহনের মাধ্যমগুলোর পরিমাণ যত বেশি থাকে, উপাদানগুলো তত বেশি থাকে না, কিন্তু ওই জন্য উপাদানের পরিমাণ কিন্তু ক্ষয়ীভবনের ক্ষেত্রে কম হয়, পুঞ্জিতক্ষয়ের ক্ষেত্রে বেশি হয়। প্রক্রিয়া, সাধারণত পুঞ্জিতক্ষয়ের প্রক্রিয়া নির্ভর করে পুরোটাই ভূমির ঢালের ওপর। অতএব প্রক্রিয়াটা আলাদা করে এখানে কিছু বলার নেই, কারণ ক্ষয়ীভবনের প্রক্রিয়া নির্ভর করে বহির্জাত শক্তির গতিবেগের উপর। ভূমি ঢালের ক্ষেত্রে ক্ষয়ীভবনের ক্ষেত্রে ভূমি ঢাল বড় কিন্তু কোনো প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু পুঞ্জিতক্ষয়ের ক্ষেত্রে অবশ্যই করতে পারে। নিয়ন্ত্রক আলোচনা করছি না, জানিস। নিয়ন্ত্রক মানে ক্ষয়ীভবন কিসের মাধ্যমে ঘটে? 5টা বহির্জাত শক্তি, আর পুঞ্জিতক্ষয় ঘটে অভিকর্ষ বল। গঠনের স্থান, মূলত আমরা দেখতে পাই ক্ষয়ীভবন যে কোনো স্থানে ঘটতে পারে, কিন্তু পুঞ্জিতক্ষয় পার্বত্য ঢাল ছাড়া কোনো অংশে ঘটতে পারে না। একমাত্র পার্বত্য বা মালভূমির খাড়া ঢাল, এই জায়গাগুলোতেই পুঞ্জিতক্ষয় ঘটে। সাহায্যকারী শক্তি আলোচনা করেছি। ক্ষয়ীভবনের ক্ষেত্রে সাহায্যকারী কোনো শক্তি নেই, কিন্তু পুঞ্জিতক্ষয়ের ক্ষেত্রে যে পরোক্ষ শক্তিগুলো আছে সেগুলোই মূলত সাহায্যকারী শক্তি হিসেবে এখানে লিখবি। এখানে নিয়ন্ত্রকে মূল শক্তিগুলো লিখলাম যখন, সাহায্যকারী শক্তিটা আলাদা পয়েন্ট। বিপর্যয় প্রবণতা, ক্ষয়ীভবনে কিন্তু বড় কোনো বিপর্যয় প্রবণতা সাধারণত হয় না। ক্ষয়ীভবন একটা নর্মাল প্রসেস চলতে থাকে। পুঞ্জিতক্ষয় কিন্তু মাঝে মাঝেই বেশি হয়ে গেলে আমরা যাকে ল্যান্ডস্লাইড বলি, ধস, এটাও এক ধরনের পুঞ্জিতক্ষয়, কিন্তু ওর জন্য বিপর্যয় প্রবণতা রয়েছে। ভূমিধস সম্পূর্ণভাবে একটা পুঞ্জিতক্ষয়। আচ্ছা, যেটা তোরা প্রক্রিয়ার মধ্যে লিখতে পারিস সেটা হচ্ছে ক্ষয়ীভবনের আলাদা কিন্তু কোনো প্রক্রিয়া নেই। ক্ষয়ীভবনের প্রক্রিয়াগুলো আমরা উপাদান হিসেবে ভাগ করতে পারি, যেমন জলের মাধ্যমে ক্ষয়ীভবন, বায়ুর মাধ্যমে ক্ষয়ীভবন, এইভাবে। পুঞ্জিতক্ষয়ের প্রক্রিয়া কিন্তু রয়েছে, যেমন শিলাপতন, শিলাধস, মৃত্তিকা ধস, বিসর্পণ, এগুলো এক একটা প্রক্রিয়া। যদি এই প্রক্রিয়াগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, এই নাম